প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ২৪। লেখনীতে জান্নাত নুসরাত। নাসির মঞ্জিলের পরিবেশ টান টান। আহান, নুসরাত আর ইরহামের ভিডিও করছে। সামনে কিচেন কাউন্টারে বসে সেসব লক্ষ্য করছে ইশরাত আর মোমো। গত এক সপ্তাহ যাবৎ মোমো সৈয়দ বাড়িতেই ছিল। হয়তো তিন মামা মিলে আটক করেছে, তাই আসতে পারছিল না। আজ রাস্তায় বের হয়ে পা টেনে টেনে হাঁটতে হাঁটতে দেখে আহান আর ইরহাম মিলে আক্রমণ বলে মোমোর ওপর ঝাঁপিয়ে পড়ছিল। অতঃপর টেনে নিয়ে এসেছে নাসির মঞ্জিলে। ইশরাত আর মোমোকে কিচেন কাউন্টারে বসিয়ে রেখেছে নুসরাত। রান্নার পর দুজনেই টেস্ট করে জানাবে কীরকম হয়েছে তাদের রান্না। তাদের দুজনে পা দুলিয়ে দুলিয়ে দেখছে নুসরাত আর ইরহামের কাণ্ড। হাতে বড়সড় একটা পপকর্ন বল। দুজনেই টপাস টপাস মুখে ঢোকাচ্ছে আর দেখছে। নুসরাত আর ইরহামের কাণ্ডের থেকে ক্যামেরাম্যানের কাণ্ড দেখতে ইশরাতের বেশি মজা লাগছে। চোখে কালো চশমা লাগিয়েছে, হাতে মোবাইল। একবার এদিকে মোবাইল ঘোরাচ্ছে তো আরেকবার সেদিকে। ইশরাতের কাছে আহানকে ব্যাঙের বাচ্চার মতো মনে হলো, যে জন্মগ্রহণ করে খুশিতে গদগদ করে লাফাচ্ছে। আজ নাজমিন বেগম বাড়িতে নেই, গিয়েছেন বোন নাজু বেগমের বাড়িতে। তাই কিচেন দখল করে এসেছে এই তিন বান্দর। না হলে এদের কিচেনে ঢুকতে দেন না নাজমিন বেগম। যখনই ঢোকে কিছু না কিছু বিনষ্ট করে তারপর বের হয়। আজ ইশরাত বসে আছে দেখার জন্য কি কি বিনষ্ট করে বের হয় এই তিন নমুনা কিচেন থেকে। নুসরাতের কথা যেন কানে যেতেই নড়ে চড়ে বসলো মোমো আর ইশরাত। নুসরাত বলছে, হ্যালো গাইস, আমি ছাপরি নীল জলহস্তি, আর এই হলো আমার ভাই ছাপরি টিকটকার প্রিন্সেস মইমুনুল। আজ আমরা আমাদের মতোই কিছু ছাপরি রেসিপি নিয়ে আপনাদের সামনে। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে আমরা বানিয়ে ফেলছি এই ছাপরি রেসিপি। আপনাদের ঘরে যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ এইসব জিনিস শুধু বড় লোকদের বাসায় থাকে, আপনাদের বাসায় থাকবে না। তো চলে যাই আমাদের রেসিপিতে। ইরহাম হাতে ফ্রাই প্যান নিয়ে নাম খুঁজে পেল না। নুসরাতের কাছে জানতে চেয়ে শুধায়, এটার নাম কি? নুসরাত নিজেও ফ্রাই প্যানের দিকে তাকিয়ে বোকা হেসে বলে, জানি না, আম্মা ডিম ভাজি করে এতে। পরপরই দুজন দুজনের দিকে তাকিয়ে নাম বানিয়ে নিল। চিৎকার করে সমস্বরে বলে উঠল, এটার নাম ডিম ভাজি করার বাসন। জানি এইসব ইউনিক বাসন বা জিনিস আপনাদের বাসায় নেই, আপনারা তো পিওর ছোট লোক, আমরা আবার ধনী মানুষ। তো এই রান্না করতে আপনাকে ফলো করতে হবে 4টা স্টেপ। প্রথম স্টেপে দেখাবো আমার ভাই প্রিন্সেস মইমুনুল। ইশরাত হেসে গড়াগড়ি খাচ্ছে মোমোর উপর, হাত দিয়ে ঠোঁট চেপে ধরে আছে মোমো। ইরহাম এর মধ্যে বলে উঠল, প্রথম স্টেপ, গ্যাসের চুলা সুইচ টিপে জ্বালিয়ে দেবেন। তারপর ডিম ভাজি করার বাসন বসিয়ে দেবেন। ঘরে যা আছে তাই দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তেজপাতা, এলাচ, গোলমরিচ তৈলে রেখে দেবেন কতক্ষণ, যখন পটর পটর করে শব্দ হবে নামিয়ে নেবেন। নুসরাত ফ্রিজ খুলে বলে উঠল, দ্বিতীয় স্টেপ, ফ্রিজ এরকম শব্দ করে খুলবেন, তাহলে নিজেকে বড়লোকস মনে হবে। ফ্রিজ থেকে টেনে বড় গোস্তর বাটি বের করে আনবেন। ছোট বাটি বের করলে আপনি ছোট লোক মনে রাখবেন। বাটি নিয়ে গিয়ে সিঙ্কে ঢিল মেরে ভিজিয়ে রাখবেন। এতে করে প্লাস্টিকের বাটি ভেঙে গেলেও পরোয়া করবেন না। যদি না ভাঙতে পারেন আপনি ছোট লোকস, আর ভাঙতে পারলেই আপনি বড় লোকস। তৃতীয় স্টেপ, গোস্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আপনাদের ইচ্ছে না হলে ধোয়ার প্রয়োজন নেই, আমরা আবার না ধুয়ে খেতে পারি না, পরিষ্কার মানুষ তো। ধোয়া শেষে তুলে রেখে দেবেন। ইরহাম বলে উঠল, চতুর্থ স্টেপ, গোস্ত বড় একটা ডেকচি দেখে তার মধ্যে ভরে দেবেন। কাটাকাটির দরকার নেই, আমরা বড় লোকস মানুষ, এসব কাটাকুটি করি না। আপনারা গরিব, তাই করে নিয়েন। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা চাইলে পরিমাণ মতো না দিলেও পারবেন। তারপরে রসুন, আদা গুঁড়ো 8 চামচ, মরিচ 2 চামচ, লবণ 1 চামচ, আরও 8 চামচ, মাংস মশলা 1 চামচ, পাঁচফোড়ন 1 চিমটি, ভেজে রাখা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দেবেন গোস্তর মধ্যে। আপনারা যেই স্টাইলে আপনাদের স্বামীদের পাঁজরের হাড় গুঁড়ো গুঁড়ো করছেন সেইভাবে। একটু বেশি তৈল দিয়ে বসিয়ে দিলাম আগুনে ডেকচি। নুসরাত ভাষণ দেওয়ার ন্যায় ভঙ্গি করে বলে উঠল, আপনারা চাইলে আপনাদের দাজ্জাল শাশুড়ির পেছনে এই আগুন লাগিয়ে দিতে পারেন, আমরা কিছু মনে করব না। এরকম আরও খারাপ বুদ্ধি নিতে আমাদের সাথে থাকুন, আমাদের ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন।
নুসরাতের কথা বলা শেষ হতেই ইশরাত চোখ দিয়ে পেছনে ইশারা করলো। নুসরাত বুঝতে না পেরে ভুরু বাঁকালো। ইশরাত ঠোঁট চেপে শুধু পেছনে ইশারা করলো। ইশরাতের ইশারা অনুযায়ী নুসরাত বাঁ দিকে ঘুরতেই অগ্নিবর্ণ হয়ে দাঁড়িয়ে থাকা নাজমিন বেগমকে লক্ষ্য করলো। জিভ কেটে ইরহামকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে উঠল, ইরহাম রে, আজরাইল দরজার সামনে দাঁড়ানো, মনে হয় আজ আমাদের জান কবজ করে তবেই এই বাড়ি থেকে বের হবে আজরাইল, ভাগ। ইরহাম নিজেও এতক্ষণে নাজমিন বেগমকে দেখল, মিষ্টি কণ্ঠে ডেকে উঠল, সুইট হার্ট। উপরে স্বাভাবিক থাকলেও দুজনেই ভয়ের চোটে বুক কাঁপছে। আহান তখনও ভিডিও করতে ব্যস্ত। সে তার চশমাখানা নাকের ডগায় নামিয়ে ক্যামেরার লেন্স স্থির করে নাজমিন বেগমের লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আছে। এখান থেকে পালানোর কোনো চিন্তা নেই তার। খেলে দু একটা খাবে চড়থাপ্পড়, তাতে কি। ভিডিওটা একবার করে নিতে পারলে আপুকে আর ভাইয়াকে ভাইরাল করে দিতে তার ন্যানো সেকেন্ড লাগবে না। মনে মনে শয়তানি হাসি দিয়ে অত্যন্ত মনোযোগী হলো মোবাইলের ভিডিওতে। নুসরাত আর ইরহাম কিচেনের দরজা দিয়ে দৌড় দেওয়ার পূর্বেই নাজমিন বেগম নিজের পায়ের জারা লাগোয়া বিশিষ্ট জুতা খুলে হাতে নিলেন। কোনো কথা ছাড়াই সেটা দিয়ে ঝপাট হাতে নুসরাত আর ইরহামকে পেটাতে লাগলেন। শক্ত জুতার বাড়ি পিঠে পড়তেই ব্যথায় দুজনেই চিৎকার করে উঠল। অতপর এক লাফে হাতের ফাঁক দিয়ে পালালো। আহান তখনও ভিডিও করতে ব্যস্ত। এর পরের টার্গেট যে সে ভুলেই বসেছে। ভিডিও করতে করতে বলে উঠল, মেজুমা স্মাইল। নাজমিন বেগমের রাগে চোখ তৎক্ষণাৎ ঘুরে গেল আহানের দিকে। রাগে হিস হিস করতে করতে এসে নুসরাত আর ইরহামের রাগ ছাড়লেন বেচারার উপর। জুতার বাড়ি পিঠে পড়তেই তীক্ষ্ণ ব্যথা হলো। আহানের ভিডিও তখনও বন্ধ হচ্ছে না। এদিকে নাজমিন বেগমের হাতে মার খেয়ে চিৎকার করছে, আম্মু, আব্বু, মেজমা, আপি বলে, অন্যদিকে ভিডিও করছে। আহানের মতে যে কোনো মুহূর্তেই চলুক, ভিডিও করা বন্ধ করা যাবে না। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। নাজমিন বেগমের হাতে ধুলোনি খেয়ে আহান অনেক কষ্ট পেল। এত ব্যথা পেয়েছে, চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি লেগে আছে। যেতে যেতে নাজমিন বেগমকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে বলে উঠল, লাভ ইউ মেজমা। আই লাভ ইউ সো মাচ, মোর দ্যান মাই মম। নাজমিন বেগম কিয়ৎকাল সেদিকে তাকিয়ে মম আর ইশরাতের দিকে চোখ ঘোরালেন। ইশরাত দুই হাত উপরে তুলে সারেন্ডার করার ভঙ্গিতে বলে উঠল, যা যা অগোছালো করেছে সব আমি পরিষ্কার করব, মেঝে থেকে শুরু করব, আজকের রান্না আমি করে দেব, তবুও তোমার এই রোবোটিক জুতা দিয়ে আমাকে পিটিও না প্লিজ। মোমোর পানে চাইতেই মিনমিন করে আওড়ালো, বাসন কুসন মুছে একদম ঝকঝকা করে দেব। নাজমিন বেগম কিছুক্ষণ চেয়ে থেকে বোরখাটা সামলে চলে গেলেন। ইশরাত পেছন থেকে শুধালো, তুমি তো আন্টির বাসায় গিয়েছিলে, তাহলে ফিরে আসলে কেন? গাড়ি নষ্ট হয়ে গিয়েছে বাসার মোড়ে গিয়ে। আজ গাড়ি নষ্ট না হলে বাসায় আসতাম না, আর তোমাদের এই ভাই বোনের কীর্তিকলাপও দেখতাম না। অসভ্যের দল, বাড়ি একা পেয়েই আমার কিচেনে এসে হামলা করেছে। নাজমিন বেগমের হাতে পিটানি খেয়ে পরিবেশ বেশ ঠান্ডা হতেই সোফায় এসে ধূপ করে বসলো নুসরাত। রিমোট চেপে টিভি চালাতেই কানে আসলো ব্রেকিং নিউজ, আজকের তাজা খবর। কথাটা শেষ করার আগেই রিমোট চেপে টিভি বন্ধ করে দিল নুসরাত। মিনমিন করে গালি দিল, সাগুয়ার তাজা খবর আমি শুনতে চাই না। আমার নিজের অবস্থা রোগা মানুষের মতো, তাহলে তাজা কথা শুনে আমার লাভ কি? আমি শুনবো রোগা খবর। বিড়বিড় করে উঠে দাঁড়াতে ইরহাম দৌড়ে এসে ড্রয়িং রুমে প্রবেশ করলো। হাতের মোবাইলখানা নুসরাতের সামনে তুলে ধরতে নুসরাতের অক্ষিপটে ভাসল হেডলাইন, পাথরের আঘাতে এক যুবকের মৃত্যু, উপস্থিত জনতা নিশ্চুপ এমন আচরণে। হত্যাকাণ্ডের 2 দিন পর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনাখুনি, ডাকাতি, এইসব নিয়ে কি একটা সুস্থ স্বাভাবিক দেশ তো গড়ে তোলা সম্ভব? এতটুকু পরে নুসরাত কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর এক প্রকার ঠেলে মোবাইল দূরে সরিয়ে দিয়ে সোফায় বসতে বসতে ইরহামকে উদ্দেশ্য করে আওড়ায়, শোন, আমার মনে হয় দেশের এই অবস্থা ভঙ্গুর শাসনের জন্য। ক্ষমতায় একজন নিষ্ঠাবান ব্যক্তির বসা উচিত, যে দেশের কল্যাণের জন্য ভাববে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ নাকি? আমি সেটা বলছি না, আমি বলছি শক্ত শাসনের কথা। সেদিন দেখলাম 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। যে ধর্ষণ করলো তাকে শুধু শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু যারা জড়িত ছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এখন তারা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। যদি সঠিক আইন প্রণয়ন বা নাই করতে পারে, তাহলে কিসের দেশ শাসন হবে? আইনের উচিত ছিল লোকগুলোকে সাধারণ জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারপর পাথর নিক্ষেপ করে হত্যা করা। আমাদের দেশে আইন ঠিক নয়, তাহলে দেশে সঠিক বিচার হবে কিভাবে? এজন্যই ক্ষমতায় সঠিক কাউকে বসানো উচিত, যার গর্জনে পুরো দেশের দুর্নীতিবাজ ভয় পাবে। কোনো ভুল কাজ করতে গেলে একবারের জায়গা 10 বার ভাববে। নুসরাতের কথায় সহমত পোষণ করে মাথা দোলালো ইরহাম। জিজ্ঞেস করলো, তোর মতে এখানে কাকে ক্ষমতায় বসানো উচিত? নুসরাত ইরহামের ভাবসাব দেখে নিয়ে বলে উঠল, তুই মনে করিস না তোকে ক্ষমতায় বসাবো বলে আমি ভাবছি? দেখা যাবে জনগণ তোকে ধরে পিটাচ্ছে, আর তুই আমাকে ফোন দিয়ে বলছিস তোকে বাঁচাতে যেতে। ওসব আমার দ্বারা হবে না। তোকে বসানোর চিন্তা আমার নেই। ক্ষমতায় বসে তুই আমাকে লাথি মারবি নাকি, তার গ্যারান্টি কি? নুসরাত ইরহামের মুখের উপর তর্জনী আঙুল তুলে ক্রস কাটতে কাটতে বলে উঠল, তুই ক্ষমতা পাচ্ছিস না, ক্রস করে দিলাম তোকে। ইরহাম মুখ পাংশুটে বানিয়ে বলল, তাহলে কাকে বসাবি ক্ষমতায়? নুসরাত ঠোঁট টিপে হেসে বলে উঠল, আরশ ভাইকে বসাবো ক্ষমতায়। তোর বেনিফিট কি এখানে? আমি বসলে তুইও আমার সাথে ক্ষমতা পাবি, এটা নিশ্চিত থাক। কিন্তু ভাই জীবনেও তোকে এইসবের ধারে কাছেও যেতে দিবে না। ইরহামের ঝটপট করা প্রশ্নে নুসরাতও ঝটপট উত্তর দিল। কথা মনে হয় ঠোঁটের আগায় ছিল তাই। শোন, আমার পেয়ারসি বেহেনা ইশরাতকে প্রথমে আমি ক্ষমতায় বসাতে চেয়েছিলাম, কিন্তু বেচারি এত সুন্দর, পুরুষ মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে এসে এমন সুন্দর নেত্রী দেখে ভোট দেওয়ার বদলে ফিট খেয়ে পড়ে থাকবে, তাই ও ক্যান্সেল। তোকেও বসাবো না, তুই গণধুলানি খেলে আমাকেই তোকে উদ্ধার করতে যেতে হবে, আর সেখানে আমি মার খাবো না তার গ্যারান্টি কি? তুইও ক্যান্সেল। জাইন ভাইয়া সবার আগে ক্যান্সেল। ডাক্তার মানুষ জনগণের প্রতি বেশি দরদি হবেন, কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন না, তাই জামাই বউ দুজনেই ক্যান্সেল। আর কে থাকে? ইরহাম মিনমিন করে বলে, তুই? আমি বসতাম, কিন্তু আমার এত কাজ, কি বলবো। আমার বাপের সৈয়দ চয়েসের ব্র্যান্ড প্রমোশন করতে হবে, এরপর সৈয়দ চয়েসের মেকআপ আজকাল সেল ডাউন হচ্ছে, তাই মার্কেট বাজার আপ করতে হবে। হাতের ব্রেসলেটগুলো এখন প্রমোশন করা বাকি, তাই আমি ক্ষমতায় বসতে পারছি না। নিজাম শিকদার, হেলাল আহমদ, সুফি খাতুন, এদেরও তো টাইট দিতে হবে, তাই না? তাহলে আমি ক্ষমতায় বসলে এসব কে করবে? তাই আমি ক্ষমতায় বসবো না। আসল কথা বলিস না কেন? মানুষ বেশি কথা বললে তুই তাদের মাথা ফাটিয়ে দিবি, সেটা বল। তা না করে যুক্তিবিদ্যার আজব লজিক দিচ্ছিস কেন? নুসরাত চোখ টিপে বলল, ধর। নুসরাত কথা শেষ করার পূর্বেই ইরহাম তাকে জড়িয়ে ধরল। নুসরাত রাগী মুখে চিৎকার করে বলে উঠল, তোকে বলেছি ধরতে? তোকে আমি বলিনি আমাকে জড়িয়ে ধরতে, ছাগলের বাচ্চা? নুসরাতের চিৎকারে ইরহাম তাকে ছেড়ে দিয়ে নিষ্পাপ মুখে বলে ওঠে, তুই তো বললি ধর, তাই আমি জড়িয়ে ধরলাম। নুসরাতের মুখ দেখার মতো রাগী হলো, চোখ সরু করে কপালে ভাঁজ ফেলে বিরক্তির সহিত নাক ফুলিয়ে তাকালো। ইরহাম বুড়ো আর তর্জনী আঙুল দিয়ে নুসরাতের চোখগুলো উপর আর নিচের চামড়া ধরে বড় বড় করে দিতে দিতে বলল, আমার আব্বুর মতো চোখ দেখাবি না। একদম আমার বাপের খারাপ আচরণটা তুই টেনে নিয়ে আসছিস, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তাকাস। তাহলে তুই ছাগলের 2 নাম্বার বাচ্চা, এটা বলতে চাচ্ছিস? ইরহাম উপর নিচ মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল, সাথে সাথে বলল, আর আপি ছাগলের 1 নাম্বার বাচ্চা। অতঃপর দুজনেই দুজনের পানে তাকিয়ে হেসে দিল। আচ্ছা ধরি, আমি ক্ষমতার আসনে বসলাম। বসার পর কিছু ধান্দাবাজ মহিলা এসে আমার কাছে বিচার দিল, জামাই নারী নির্যাতন করে। আমি নারীবাদী মহিলা উত্তেজিত হয়ে পুরুষদের ধরে কয়েক ঘা লাগিয়ে দিলাম। এর কয়েক মুহূর্ত পর নিউজ শিরোনাম, এ কি করলেন নেত্রী? নারী নির্যাতন করায় পুরুষ মানুষ নির্যাতন করে দিলেন। নেত্রীর হাতে এক অবলা পুরুষ অত্যাচারিত। দেশে কি কখনো সঠিক আইন প্রণয়ন হবে না? এই পুরুষ বিদ্বেষী নারীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করা হোক, এটা আমাদের পুরুষদের জোর আর্জি সরকারের নিকট। পরপরই আমি হাজতে। নিউজ হবে, পুরুষ অত্যাচারে কারাগারের 4 দেওয়ালের পেছনে আটক নারীবাদী নেত্রী। এই নেত্রীর শাস্তি হওয়ার কি প্রয়োজন? ইশরাত এতক্ষণে পেছনে দাঁড়িয়ে নুসরাত আর ইরহামের কথা মনোযোগ সহকারে শুনছিল। নুসরাতের কথার উত্তর হিসেবে বলে ওঠে,
আগামী দেশকে ন্যায়পরায়ণ করতে এই নেত্রীকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হোক। ইরহাম আর ইশরাত হা হা করে হেসে উঠল। নুসরাত নিজেও ঠোঁট চেপে হাসল, অতঃপর উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা আমি আসছি। ইশরাত শুধালো, কোথাও যাওয়া হচ্ছে শুনি? নুসরাত বলে উঠল, ক্ষমতায় বসানোর জন্য নেতাকে খবর দিতে। নুসরাত হেলে দুলে বের হয়ে গেল বাড়ি থেকে। সোজা হেঁটে গিয়ে সৈয়দ বাড়ির সামনে দাঁড়ালো। ফটকে ঝুলানো সিসি ক্যামেরার দিকে গোল গোল চোখে কিছুক্ষণ চেয়ে থেকে হাত ভিকাট করে চোখের সামনে রেখে হাসল। মাথায় ওড়না টেনে চোখের সাদা ফ্রেমের চশমা ঠেলে ঠিক করলো। ইন্টারকম বাটন চেপে কানে ধরলো। সামান্যক্ষণ অতিবাহিত হতেই শক্ত কণ্ঠ কানে আসলো, সৈয়দ আরশ হেলাল স্পিকিং। নুসরাত থতমত খেয়ে গেল। গোল গোল চোখে সিসি ক্যামেরার দিকে চোখ রেখে বলে উঠল, সৈয়দা নুসরাত নাসির। তোর নাম আমি জানি, পুরো বলে আমাকে মনে করিয়ে দিতে হবে না, বল কি বলবি? নুসরাত কপালে সামান্য ভাঁজ ফেলে বলে উঠল, সামান্য কথা আছে আপনার সাথে। সামান্য কেন? বেশি নয় কেন? আচ্ছা বেশি কথা আছে, আসুন। আরশ হেয়ালি করে বলে উঠল, কোথায় আসবো? নুসরাতের মুখ ততক্ষণে লাল হয়ে গিয়েছে। চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আমার কোলে আসুন। আরশ ঠাট্টা করে প্রতিউত্তর করে বলল, আমি ছোট্ট মানুষের কোলে উঠি না। নুসরাত দাঁতে দাঁত চাপল। মুহূর্তের মধ্যে শ্যামলা মুখ ঘেমে গিয়ে কালো হয়ে গেল। হাতের তালু দিয়ে মুখ মুছে নিতে নিতেই আরশ নিজস্ব কাঠখোট্টা গলায় বলে উঠল, ভেতরে আয়। কথা শেষ হতেই দরজা খুলে গেল। নুসরাত ওখান থেকে নড়ল না, ঠাই দাঁড়িয়ে রইল। আরশ হাতের মোবাইলের দিকে চোখ রেখে শুধালো, আসছিস না কেন? ভেতরে আসবো না, আপনি বাহিরে আসুন। আরশ চোয়াল শক্ত করে বলে উঠল, আমি আসলে কোলে করে নিয়ে যাব ভিতরে। নুসরাত তাচ্ছিল্য করে বলল, আমাকে কোলে নেওয়ার সাধ্যি আছে আপনার? আপনি কি দেখতে চাচ্ছেন আমার কতটুকু সাধ্যি আছে মিসেস নুসরাত নাসির? নুসরাত কথা না বলে দেওয়ালের মধ্যে টেলিফোন আটকে দিল। ফোন রাখার মধ্যেই বড় বড় পা ফেলে সেখানে এসে উপস্থিত হলো আরশ। পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে রইল নুসরাতের সামনে। চোখে নুসরাতের মতোই সাদা ফ্রেমের চশমা। আরশ ভুরু বাঁকিয়ে নুসরাতের থুতনি 2 আঙুলের সাহায্যে চেপে ধরল শক্ত করে। শক্ত চোখ কপাল থেকে শুরু করে চোখ ঘুরে নাকে এসে স্থির হলো। নাকের মধ্যে নোজ রিংটা কতক্ষণ চোখ বুলিয়ে চোখ সরালো। মৃদু স্বরে বলে উঠল, তোর নোজ রিংটা বিশ্রী লাগছে। নুসরাতের তেরা উত্তর আসলো, তাহলে আরো বেশি করে পড়ব। আরশ হাসলো, সে তো এটাই করতে চেয়েছিল, হোক উল্টো পথে, মেনে নিয়েছে এটাই বেশি। এবার নুসরাত কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে নড়ে চড়ে উঠল। আরশের গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়ালো সামান্য। ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে বলে উঠল, আরশ ভাই। আরশ গমগম স্বরে বলে উঠল, কি? নুসরাত বলল, আপনাকে দেখে মনে হচ্ছে ধরে কেউ উত্তম মাধ্যম দিয়েছে। আরশ কথা বলল না। নুসরাত ঈষৎ হাসি ঝুলিয়ে আরেকটু আরশের পাশ ঘেঁষে দাঁড়ালো। চোরের মতো মিনমিন করে আবারও ডাকলো, আরশ ভাই। আরশ রাগী কণ্ঠে উত্তর দিল, কি ছাগলের মতো ম্যামা করছিস কেন? আরশ ভাই, আমি একটা রাসায়নিক বিক্রিয়া মাত্রই করেছি, করে দেখলাম ওই যে দূরে থাকা ছাগল আর আপনার মধ্যে অনেক মিল। আরশ ভেতরে ভেতরে ফুঁসে উঠল, কিন্তু উপরে কাম অ্যান্ড কম্পোস্ট দেখানোর চেষ্টা করলো। শুধালো, কিভাবে? আমি আপনাকে রাসায়নিক বিক্রিয়াটা বোঝাই ভালো করে। দেখুন, আপনার ঘন কালো ভ্রু, ওই ছাগলটারও ঘন কালো ভ্রু। আপনার মুখটা ওভাল কিন্তু কিছুটা কেমন যেন। ওই ছাগলটার মুখটাও ত্রিকোণাকৃতির কিন্তু কেমন যেন। আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? আরও শক্ত ভঙ্গিমায় মাথা নাড়ল। তারপর গ্রীবা সামান্য বাঁকিয়ে নুসরাতের কানের কাছে মুখ এনে হিসিয়ে বলে উঠল, হ্যাঁ বুঝতে পারছি। আর কি কি মিল পেলি? এই দেখুন, আপনি কথা বলেন ফিসফিস করে, আমি শুনি আপনি ম্যামা করছেন। আপনার খাড়া সরু নাক, ছাগলেরও তেমন। আপনার কলার বোন আছে, ছাগলেরও আছে। আপনি ঘাস পাতা খান, ছাগলও খায়। কতটা মিল আপনাদের মধ্যে? আরশ বলল, আমি ছাগল হলে তুই ছাগলের পেতনি। এবার ঠিক আছে? নুসরাত মাথা নাড়ালো, মুখ দিয়ে ধ্বনিত হলো, জি ঠিক বলেছেন। আপনি শেষ পর্যন্ত মানলেন তো আপনি ছাগল, সেটাই অনেক বেশি।
আরুষের কথা না ঘাটিয়ে নুসরাত আবারও মনোযোগী হলো নিজের কথায়। আবারও নড়ে চড়ে দাঁড়িয়ে চশমা নাকের ডগা থেকে উপরে তুলল, তারপর বলল, যা বলতে এসেছিলাম ভুলেই গিয়েছি। আরুষ ভুরু সামান্য বাঁকালো, কপাল কুঞ্চিত হয়ে আছে আসার পর থেকেই। নুসরাত আরুষের কপালের বলিরেখা মেটানোর জন্য পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়ালো। বিরক্তিতে চসূচক উচ্চারণ করে বলে উঠল, কপাল আগে পালিশ করুন। কি বিশ্রীভাবে ছাগলের ন্যায় তাকিয়ে আছেন। আরুষ কপাল কুঞ্চিত করেই তাকিয়ে রইল। নুসরাত ব্যর্থ হয়ে প্রস্তাব দিল, এবারের আসন্ন নির্বাচনে আপনি কেন যোগ দিচ্ছেন না? আরুষ কপালের বলিরেখা গাঢ় করল। নুসরাত বলে উঠল, আপনি চাইলে নির্বাচনে লড়তে পারেন। আমার অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় আছে। আরুষ কাঠখোট্টা আওয়াজে জবাব দিল, তো? নুসরাত বিরক্ত ভঙ্গিমায় বলল, তো মানে কি? আপনি নির্বাচন লড়তে চাইলে বলুন, আমি আপনার ভোটের ব্যবস্থা করে দেব। ইরহাম জাল ভোটে 2টো দেবে, ইশরাত 2টো দেবে, আমিও 2টো দেব। আরুষ ভ্রু সামান্য বাকি আগের মতোই বলল, তো? 1 লাখ টাকা দিন, আপনার নির্বাচন নিয়ে একটা পোস্ট দেব আমার পেজে। তো? আরে ভাই, তখন থেকেই তো লাগিয়ে আছেন কেন? মানুষের ভাষায় কথা বলুন। আমি হুম ও সেফিয়ানদের ভাষা বুঝি না। আরুষ গম্ভীর মুখে বলে উঠল, কি বলছিলি, আবার বল। নুসরাত নাক ফুলিয়ে ফুস করে শ্বাস ফেলল, মৃদু আওয়াজে উচ্চারণ করলো, নির্বাচন লড়বেন? আরুষ কথা বলল না। নুসরাতকে উদ্দেশ্য করে বলে উঠল, একটা গান বল নির্বাচন নিয়ে, দেখি ইচ্ছা জাগে কিনা নির্বাচনে যোগ দেওয়ার। নুসরাত কবিতার মতো করে 2 লাইনে বলল, এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা, জিতবে জনগণ, জয় বাংলা, জিতবে আমার নৌকা। 100 কোটি মানুষের একটাই যে স্লোগান, জিতবে আরুষ ভার, নেই কোনো টেনশন, জয় বাংলা, জিতবে আমার নৌকা। আরুষ না চাইতেও হাসি আয়ত্ত করলো ঠোঁটে, তাই হাসি ঢাকতে এক হাতে চেপে ধরলো কপাল কিয়ৎক্ষণ, ঘষাঘষি করলো কপালের 2 কর্নারে। হাসি কোনো রকম দন্তপাটের আড়ালে ঢেকে গম্ভীর আওয়াজে বলে উঠল, নির্বাচন আমি কোন দুঃখে লড়তে যাব? নুসরাত ঝটপট উত্তর দিল, আরুষ ভাই শুধু ভাবুন। কি ভাববো? নুসরাত নাক ফুলিয়ে অজগর সাপের মতো ফুলে ওঠে তাকালো, চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আপনি বলতে দেবেন আমায়? আরুষ চুপ করে দাঁড়ালো। নুসরাত আরুষের চোখে চোখ রেখে বলে উঠল, 2024-এ একটা ভিডিও ভাইরাল হলো না, রেহেনা আপা বলেছে জয় বাংলা। আরুষ কথা কেটে ভুরু সামান্য উঁচিয়ে জিজ্ঞেস করলো, হু ইজ রেহেনা? নুসরাতের ইচ্ছে করলো মাটিতে ফেলে আরুষকে কয়েকটা ধুমধাম করে লাগিয়ে দিতে। ফুস করে শ্বাস ফেলে নিজের রাগ সামলালো। শক্ত কণ্ঠে বলে উঠল, তোর বউ শালা। আরুষ হাত বুকে বাঁধতে বাঁধতে ইশারা করলো, তারপর বলল, কন্টিনিউ কর। নুসরাত আরুষের দিকে দৃষ্টি নিবিষ্ট করলো। দূর হতে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। নুসরাত আজ আর রবীন্দ্রসঙ্গীতে কান দিল না। আরুষকে ভেঙিয়ে ভেঙিয়ে বলে উঠল, কন্টিনিউ কল। আরুষ হাসল না, মুখ গম্ভীর করে দাঁড়িয়ে রইল। নুসরাত বলল, ওই যে রেহেনা আপা বলল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আর শেখ হাসিনা বলছিল না না না। আপনি শুধু ভাবুন, আপনি হাসিনা আপার জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি রেহেনা আপার জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বলছি জয় বাংলা, জয় হেলাল ভাই, জয় আরুষ ভাই, আর আপনি উপরে উপরে বলছেন হাসিনা আপার মতো না না না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই খুশিতে গদগদ হচ্ছেন। নুসরাত আরুষের চোখ পাকানো দেখল না, সে নিজের শ্বশুরকে এক মনে ভাই ডাকছে। নুসরাত যখন ফিরে তাকালো তখন আরুষের রাগে ফুসফুস করা দেখল। নুসরাত আরুষকে কুল করার জন্য বলে উঠল, কুল আরুষ ভাই, কুল। আরুষ কিছুক্ষণ চুপ থেকে নিজস্ব গলায় বলল, আচ্ছা নির্বাচন করব, একটা স্লোগান শোনাতো নুসরাত। নুসরাত তুমুল উৎসাহে স্লোগান দিতে লাগলো, 1 বড় না 2 বড়, আরুষ ভাইয়ের মন বড়, আরুষ ভাইকে দিলে ভোট ইনশাল্লাহ হবে সুখ, আরুষ ভাইয়ের মার্কা কি লুঙ্গি ছাড়া আর কি, প্যান্ট পরে কয়জন আসে, লুঙ্গি পরে আরুষ ভাই সরাসরি কাজে, নেতা যদি হয় আরুষ ভাই, ট্যাঙ্ক আর ড্রেনের কাজ, সব সমস্যা হবে সোজা সমাধান আজ। আরুষ নুসরাতকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ অবলোকন করে পকেট থেকে ফোন বের করলো। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দ্রুত হাতে মুখস্থ নাম্বার কিউপ্যাডে ডায়াল করলো।
চোখ এক মুহূর্তের জন্য সরে গেলে তা আবারও এসে দখল করলো নুসরাতের মুখের দিকে নির্বিশেষে দৃষ্টি রেখেই আরশ ফোন কানে লাগাতে ওপাশ থেকে ইরহামের কণ্ঠ ভেসে আসলো, আসসালামু আলাইকুম ভাই। আরশ ঠোঁট নাড়িয়ে সালামের উত্তর দিল, অতঃপর আদেশের স্বরে বলে উঠল, এক্ষুনি বাজার থেকে একটা ট্যাঙ্ক, একটা ক্লিনজার আর একটা লুঙ্গি এনে মেজো বাবার বাড়িতে পৌঁছে দে। বিশেষ করে ওই বাড়ির ছোট কন্যার হাতে এগুলো তুলে দিবি, বুঝেছিস? এবারের নির্বাচনটা লড়ছি, তাই আমার মিসেসের কথা অনুযায়ী মার্কা হবে আমার লুঙ্গি। সবাইকে একটা করে ক্লিনজার, একটা লুঙ্গি আর একটা ট্যাঙ্ক বিলি করে দিয়ে আয়। আর আমার শ্বশুরবাড়িতে জনপ্রতি করে একটা লুঙ্গি পাঠিয়ে দিস। আর আমার শাশুড়ি আম্মাকে একটা ছাই রঙের শাড়ি পাঠিয়ে দিস, ওনাকে এই রঙে দারুণ মানায়। ইরহাম কোনো কথা ছাড়াই উত্তর করলো, জি ভাই।